أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী কৃষ্ণনগর জেলা কমিটির আজকের এই সমিতি সভার সম্মানিত সভাপতি সাহেবের অনুমোদন ক্রমে সবার কাজ আরম্ভ করতে যাচ্ছি। সবার কাজ আরম্ভ শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ রুস্তম আলী সাহেব, মাইজবাগ পোস্ট অফিসের ইডি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله. আজকের এই মহতি সভার আমাদের জেলা কমিটির বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়াকে এই সভার সভাপতির দায়িত্ব আসন অলঙ্কার করার জন্য আমি প্রস্তাব করিলাম। আজকে এই সভার পরিচালনার জন্য আমার এই জেলা কমিটির সহ সম্পাদক মোহাম্মদ আবু বকর ভাইকে সবার দায়িত্ব পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য আমি অনুরোধ করলাম। একই সাথে আমাদের আজকের এই সবার সম্মানিত সভাপতি আপনাদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেবেন, এরপরে আমাদের সবার কার্যক্রম পরিচালনা করবেন। না ভাই পাইছি না, আমার মান সম্মানটা সব মারলো বুঝছি। বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন আমার মান সম্মানটা কর্তৃক আয়োজিত এদের তো কথা আজকের এই মহতি সভা সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সকলকে মুজিব বর্ষের স্বাগতম জানিয়ে আমি আপনারা জানেন এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদেরকে অর্জন করতে হয়েছে। যাদের দ্বারা অর্জিত হয়েছি সবার শুরুতেই তাদের নাম না স্মরণ না করলে আমার জন্য ভুল হয়ে যাবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, জাতীয় চার নেতার নেতৃত্বে সশস্ত্র 9 মাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে 30 লক্ষ লোকের আত্মহত্যার মাধ্যমে এবং 2 লক্ষ মা-বোন ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ গঠিত হয়েছে। আমরা স্বাধীন জাতি, স্বাধীনভাবে আমরা চলাফেরা করি। যাই হোক, এই স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা একজন নাগরিক, আমরা এই দেশের লোকজনের সেবা করি। আমাদের একটা পরিচয় আছে, আমরা
গ্রাম গ্রামান্তরে শাখা পোস্ট অফিসে কর্মচারীবৃন্দ, আমরা মূলত সেবামূলক প্রতিষ্ঠান সবাই দিয়ে থাকি। আমরা আমাদের সেবার মান বৃদ্ধি করার জন্য হাঁটি হাঁটি পা পা করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া পেশ করি সরকারের কাছে। আমার দাবি দেওয়া অনেক সময় কর্ণগড়ে পৌঁছে, অনেক সময় পৌঁছে না, কিংবা আমাদের জন্য আমরা অনেক সময় দায়ী। আজকের এই সভার আয়োজনে আমি ছিলাম, তো আমি থাকলেও তো সব সার্বিক দায়িত্ব আমি নিতে পারি না, দায়িত্ব বর্ণন করা ছিল। তো আজকে আমরা, আমার অত্যন্ত দুঃখের বিষয়, আমার স্থান নির্ধারণ করা ছিল ওই ইউনিয়ন পরিষদ হলের ভিতরে, সেই হিসাবে আমি ব্যবস্থা নিয়েছিলাম। আমাদের কোনো কষ্ট না হয়, ফ্যান ট্যান আমি অনেক কিছু ব্যবস্থা আমি করেছিলাম যাতে আমাদের কোনো কষ্ট না হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এটা কিন্তু এখানে একটা কূ হয়ে গেছে, যে কুর পরিপ্রেক্ষিতে আমরা এই ঘরটুকু আজকেও পাই না, গত দিনও পাইছিলাম না। এইভাবেই আমাদেরকে নিয়ে আমি সভা করতে হয়েছিল। গত তারিখের সভায় আমার উপর ধমকি আসছিল যে আমি কেন সভা করি। আমি বললাম যে আমি মুক্তিযোদ্ধা, আমি রাস্তার উপরে কোনো ব্যক্তিগত, আমি রাস্তার উপরে দাঁড়িয়ে মিটিং করতেছি, আমি আমার রাস্তার অধিকার আছে। সেই কথা বলার পরে বিভিন্ন মিডিয়া যারা দম্পতি দিচ্ছিল তারা সকলেই এনএসএ পর্যন্ত আসছিল। আমি এনএসএকেও বলছি যে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা, আমি এই কমিটির সভাপতি, তারা আমাদের সহকর্মী ভাই, তাদেরকে নিয়ে আমি রাস্তার উপর মিটিং করতেছি, আপনারা পাড়ার তো রিপোর্ট করে। উনি কিন্তু ভালো রিপোর্টই করেছিলেন। যাই হোক, আজকে আমরা মনে হয় যদি আমরা বাহিরে করতেছি, আমার মনে হয় খোলামেলা পরিবেশ, খোলামেলা পরিবেশে আমরা 10 মিনিট করি কাজ হারিয়ে দিন আহিলার, সেই মনোভাব নিয়ে আমরা যেন বসছি এবং বসবো এবং কিছু কথাবার্তা শুনবেন। আমরা জানেন, আমরা 2018 সনে 77% ভাতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের কথায় 3 গুণ ভাতা বৃদ্ধির দাবিতে আমরা আবার একটা আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম। সেই আন্দোলন সংগ্রাম শুরু করার পরিপ্রেক্ষিতে আমরা অনেক মিটিং মিছিল করেছি। শেষ পর্যন্ত প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটা মানব বন্ধ করেছিলাম এবং সেখান থেকেই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটা স্মারকলিপি প্রদান করা হয়েছিল। তারই আলোকে যখন সংসদীয় কমিটির সুপারিশ ছিল যে তাদেরকে এই মুহূর্তে 80% বৃদ্ধি করে দেওয়া হোক এবং এটা কার্যকরী হয়ে যেত, সেই মুহূর্তে আমাদের বিরোধী পক্ষ যারা নেতৃত্ব শূন্য হিসাবে ঘুরে, যেমন আমি উদাহরণ দিই, নেতৃত্ব তো এমনি আসে না। নেতৃত্বর স্থানে থাকলে পরে নেতৃত্ব আপনি আসে। নেতৃত্ব আল্লাহ তাআলার দান, কেউ বাবার সম্পত্তি না। নেতৃত্ব আল্লাহ তাআলার দান। যেমন মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো মুরব্বী ছিলেন না, ওনারা তো পারেন নাই। উনি কেন এই তার চিন্তা ফিকিরে আনলো যে আমাদের বাঙালিকে স্বাধীন করতে হবে? সেই চিন্তা ফিকিরের পরিপ্রেক্ষিতে উনি ওনার আন্দোলন সংগ্রামে গিয়ে বাঙালিদের কথা বলে, বাঙালিদের প্রাণে ঢুকে উনি নেতৃত্ব দিয়েছিলেন, যার ফলে আমরা বাংলাদেশ পেয়েছি। যাই হোক, আমাদের বিরোধী পক্ষরা কিছু করতে পারে না, কিন্তু তলে তলে খুব কাম করে। যেমন মনে করেন বর্তমান সরকারের আমলে আমাদের দেশের যে উন্নয়নের ধারা এবং মানুষের জীবনযাত্রার মান, আমাদের আয়ের প্রবৃদ্ধির হার আশেপাশে দেশগুলি ছাড়িয়ে গেছে। এরপরেও কি আমাদের বিরোধী পক্ষ যারা আছে তারা কি একবার স্বীকার করছে? তারা তো বলতেছে যে না, দেশ শেষ, কিছুই করে নাই, কিছুই হয় নাই, কিছুই পায় নাই, কিছুই করে নাই। তারা তাদের বিরোধী দলের পক্ষে বলবে তারা। যাই হোক, আমরা যদি বিভ্রান্ত না হই, আমরা বর্তমানে সারা বিশ্বের মধ্যে উন্নয়নের রোড মডেল হিসাবে আমরা পরিচিত হয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
বিদেশে প্রশংসিত হয়েছেন। উনি মানবতার মা হিসাবে খ্যাতি লাভ করেছেন। যতবার উনি বিদেশ সফর করেছেন ততবারই উনি ওনার একটা পদ পদবি উনি অর্জন করেছেন। এগুলি ওনার নিজস্ব কর্মধারারই প্রতিফলন। যাই হোক, আমরা আমাদের দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন ৮০ ভাগ দেওয়ার একটা সিদ্ধান্ত হয়ে গেছে, তখন আমাদের বিরোধী পক্ষ সরকারিকরণ করবে বিদায় মামলাটিকে দিয়েছে। সরকারিকরণের অজুহাত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আমাদেরকে বিভ্রান্ত করছে, করিয়া কিছু টাকা পয়সা সংগ্রহ করে মামলা অকমত করে দিয়েছে। মামলা বন্ধ করে দিলে পরে যখন শোকজ করা হয়েছে, তখন বলতেছে যে এরা কারা, যারা তো এরা তো ইডি কর্মচারী। তো এরা ইডি কর্মচারী, ঠিক আছে, আর এটার বাংলাদেশের দরকার নাই, এটা সরকারিকরণ করি, তারা নিবে না, আর এর দরকার নাই। ফাইল পাঠায় দিছে, আবার যে জায়গায় আসছিল ওই জায়গায় ফাইল পাঠায় দিছে। 80% আমরা পাইলাম না। এরপরও আমরা বসে থাকি নাই, চিন্তা ফিকির করতেছি। আমাদের নেতা হাকিম সাহেব বসে থাকেন নাই, কেন্দ্রীয় কমিটির মিটিং সিটিং ডাইকা বিভিন্ন সময় সিদ্ধান্ত নিয়ে আগাইতেছিলেন। এবং এই আগানোর পরিপ্রেক্ষিতেই গত 27 মে নতুন ডাকভবন উদ্বোধন করাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আমাদের মাননীয় মন্ত্রী, ডাকমন্ত্রী মোস্তফা জব্বার মহোদয় সাহেব জোরালোভাবে বক্তব্যের ফাঁকে উনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আর বেশি কিছু বলবো না, আমাদের একটা কর্মচারী আছে, আমাদের সংগঠন আছে, আমাদের একটা কর্মচারীগুলি আছে, তারা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, তাদের ব্যাপারে আপনি যদি কিছু চিন্তা ভাবনা করেন। এই কথা বললে পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 1 মিনিট 56 সেকেন্ড আমাদের সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন। একটা ভাষণ দিয়েছিলেন, ভাষণে বলা ছিল যে ডাক বিভাগ যদি আমাদের কিছু উন্নয়ন থেকে কিছু লক্ষ্য কিছু দিতে পারে তো দিলই, না দিলে সরকারের পক্ষ থেকে যা করার তো করবেই। এই পর্যন্ত আমাদের যে ডিজি মহোদয়, ওনার কাছে কোনো সারা শব্দ পান নাই বিধায় আবার মিটিং করে হাকিম সাহেব এটাকে ফাইলপত্র আবার পাঠিয়েছেন। পাঠানোর পরে আমরা আবার এই দাবি দাবা নিয়ে আগাইতেছি। এবং ওই গত 29 কেন্দ্রীয় কমিটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ের ফলশ্রুতিতে আমাদের নির্দেশ ছিল যে প্রত্যেক শাখা ডাক করে আমরা মিটিং করেন, মিটিং করে আমাদের কথাবার্তা বলেন, আমরা কোথায় আছি, কীভাবে আছি, এ কথাটা অবগতি দেন। মানুষ যেন বিভ্রান্ত না হয়, যেন মানুষ সোচ্চার থাকে, একাত্মবদ্ধ থাকে, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, এই হিসাবে আমাদের কাছে ডাকা। তো আমাদেরকে তো আমি ওই যে রেজুলেশন তো পাঠাতে পারি না, আপনাদের কথা আমাদের কথা সকলের কথা লেখা আছে, বলা আছে। এটার তো ব্যাখ্যা সম্পূর্ণ দিতে পারবো না, সময় আমাদের অল্প। আর মর্মটুকু আমি এইটুকু বললাম। তো আমরা থাকবেন ইনশাল্লাহ। আমি যদি বিভ্রান্ত না হই, আমাদের অবশ্য লক্ষ্যে আমরা অবশ্যই বসতে পারবো, অবশ্যই আমাদের দাবি দেওয়া অতিথি পূরণ হবে, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসি, সময় নষ্ট করতে চাই না। নামাজের জন্য এই সময় দেওয়া হবে, নামাজের পরে সবাই আবার নিজ নিজ দায়িত্বে আইসে পড়বো, এরপরে আমরা সবার কাজ শেষ করে দেব। আমার বক্তব্যের শেষ প্রান্তে বাংলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সুযোগ্য কন্যা, 3 বারের প্রধানমন্ত্রী, গত 27/5/2021 তারিখে নতুন ডাক ভবন উদ্বোধনকালে আমাদের জন্য, আমাদের মানবতার জীবন যেমন মাননীয় ডাকমন্ত্রীর বক্তব্যে উপলব্ধি করে আমাদের জন্য যে বক্তব্য দিয়েছেন, সেই জন্য আমি আমার বক্তব্য শেষ প্রান্তে তার দীর্ঘ আয়ু কামনা করে ডাক বিভাগের
যারা সম্পৃক্ত আছে সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জরুরি সভা উপস্থিত আছেন বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আবুল হাশেম ভূঁইয়া সাহেব। উপস্থিত আছেন বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম স্বাক্ষর সিরাজ দৈর্ঘ্য ভাই। বাকি আছেন, স্বাক্ষর দৈর্ঘ্য বাকি আছেন। বিভিন্ন এলাকার বিভিন্ন শাখা অফিসের দায়িত্বরত ভাইয়েরা, ভাই এবং বোনেরা, আসলে আমরা আমাদের একদিন এমন একটা অবস্থান ছিল, আমি দেখেছি যে কোনো মিটিং আহ্বান করলে তেমন কোনো উল্লেখযোগ্য লোক আমরা একত্রিত হতে পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরে হলেও আমরা এখন যে অবস্থানে আমরা আছি, যে কোনো মিটিং আহ্বান করলে, জেলা কমিটি কর্তৃক কোনো মিটিং আহ্বান করলে জেলা কমিটির ডাকে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আপনারা ডাকে সাড়া দেন এবং যে কোনো একটা উদ্যোগ এবং ভূমিকা পালন করার জন্য আমাদের যে অবস্থান, আমাদের যে উপস্থিতি, আমি আশা করি এবং আমার বিশ্বাস যে কোনো আমরা দাবি আদায়ের লক্ষ্যে যে কোনো কর্মসূচি পালন করতে আমাদের জন্য সহজ হবে। তো আমি আজকের এই বৈঠকে জরুরি সভায় আমি আহ্বান রাখবো, অনুরোধ করব যে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হাশেম ভূঁইয়া সাহেব আমাদের এই জেলা কমিটির দীর্ঘদিনের সভাপতি দায়িত্বে আছেন। উনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তো আমি অনুরোধ করব আমাদের জেলা কমিটির পক্ষ থেকে এবং এই জেলার যত পোস্ট অফিস কর্মচারী দায়িত্ববৃন্দ আছেন তাদের সকলের পক্ষ থেকে উনি যেন কেন্দ্রে কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে যেন জোরালোভাবে দাবিটা জানান যে যেন কেন্দ্র আমাদের মহাসচিব মহোদয় উনি যে কোনো পদক্ষেপ, যে কোনো আন্দোলনের জন্য আমাদেরকে ডাক দিবেন। আমরা ইনশাল্লাহ সবসময় প্রস্তুত আছি যে কোনো আন্দোলন। আর এই আন্দোলনটা আমাদের ন্যায্য একটা আন্দোলন, ন্যায্য একটা অধিকার। বাংলাদেশ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশের যেভাবে উন্নয়নের দিকে আগাচ্ছেন, যে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকবৃন্দ সকলের যেমনিভাবে বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে, সেই অনুপাতে আমরা এখনও অনেক অবহেলিত। সমাজে আমাদের অবস্থানটা এখনও ফুটে ওঠে না। আমরা পরিচয় দিতে পারি না যে আমরা একটা পোস্ট অফিসের দায়িত্বে আছি বা পোস্টমাস্টার বা ইডিএমসি ইত্যাদি। কেন? মূল কারণটা হলো যে আজকে আমাদের যে বেতন ভাতাটা অত্যন্ত নগণ্য, ঠিক কিনা বলুন? যে বেতন ভাতাটা আমরা পাই ওইটা সামাজিকভাবে আমরা বলতে পারি না। দেখুন আজকে প্রাথমিক বিদ্যালয় কি পড়ানো হয়? 1 থেকে 5 পর্যন্ত ক্লাস। এই প্রতিষ্ঠানে যেসব যারা শিক্ষকতা করেন, একটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা যে পরিমাণে বেতন পান, বেতন বৃদ্ধি বাড়ার কারণেই যদি উনি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তার সম্মানটা অনেক বেশি, ঠিক কিনা? ঠিক। অথচ একটা হাই স্কুল টিচার তাদের সম্মান আরও বেশি, কিন্তু অর্থের দিক থেকে তারা পিছিয়ে। এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় আমরা যারা ইডি কর্মচারী আছি, আমরা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তির মধ্যে আমরাও করি, আমরা যে কাজটা করি সম্মান হিসাবে, কিন্তু অর্থনৈতিক অবস্থাটা আমাদের নাজুক হওয়ার কারণে আমরা সমাজে পেশ করতে পারি না। একজন যদি জিজ্ঞাসা করে যে ভাই কি সম্মানী বা কীরকম বেতন ভাতা ইত্যাদি, যারা কাছের লোক তারাই তো জিজ্ঞাসা করে, তাদের কাছে আমরা বলতে কি করি? লজ্জাবোধ করি না? লজ্জাবোধ করি। আমাদের একটা পরিবার আছে, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, তাদের ভবিষ্যৎ আছে। এই ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে আমাদের পরিবার, আমরা যে ইডি কর্মচারী, আমরা যে পোস্ট অফিসের দায়িত্বে আছি, পোস্ট অফিস একটা সরকারি ডিপার্টমেন্ট, তার প্রত্যেকটা কার্যকলাপ কিন্তু সরকারি ডিপার্টমেন্টের অনুযায়ী চলে। হ্যাঁ, প্রতিদিন আমাদের ডাক দিতে হয়, প্রতিদিন ডাক গ্রহণ করতে হয়, সরকারি কারিকুলাম সব আমাদের মেনে চলতে হয়। সমস্ত কিছু মেনে চলার পরেও
আমরা এত অবহেলিত যে আজকে আমরা সরকারি পোস্ট অফিসে যাওয়ার পরে ওইরকমভাবে আমরা কিন্তু মূল্যায়নটা পাই না। কেন? যেহেতু আমাদের অর্থটা একদম কম, আমাদের সম্মানটা একদম কম, মূল্যায়নটা একদম কম। মূল্যায়নটা আসে কিন্তু অর্থ থেকে। আপনি আপনার গ্যাজেটটা কি, আপনার বেতনটা কি, বেতনের স্কেলে কিন্তু আপনার মর্যাদাটা পাওয়া যায়। এই জন্য জেলা কমিটির কাছে আমি সকলের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা এইভাবে আশ্বস্ত করবেন কেন্দ্রে, ঢাকা বা আশুচির কাছে, কেন্দ্র কমিটির কাছে যে কিশোরগঞ্জবাসী সুচ্চার আছে, কিশোরগঞ্জবাসী এখন জোরালোভাবে সুচ্চার। যে কোনো ব্যক্তিকে আহ্বান করলে ওনারা আসেন, যে কোনো সংগ্রাম, যে কোনো আপনার কর্মসূচি আপনি দেবেন। আমরা ইনশাল্লাহ সার্বিকভাবে আপনাদের পাশে থাকবো। দাবি, ন্যায্য দাবিটা আমরা অচিরেই আমরা আদায় করতে পারি এবং আমরা পাই, সেই বিষয়ে জেলা কমিটির পক্ষ থেকে আপনারা যারা প্রতিনিধিত্ব করছেন, কেন্দ্রে যারা যান মিটিং করেন, আপনারা আমাদের কথাগুলো উপস্থাপন করবেন। এবং আমরা যারা আছি, বিভিন্ন পোস্ট অফিসের দায়িত্বে আছি, আমরাও ইনশাল্লাহ একটু সক্রিয় হব। প্রত্যেকটা অফিসে 3 জন করে স্টাফ আছে। যদি 100 টাকা করে আমরা দিই, তাহলে 3 জনের 300 টাকা হয়ে যায়। প্রতি মাসে যদি আমরা একটা দিতে পারি, চাঁদা দিতে পারি, তাহলে আমাদের কমিটি আরও সুন্দর হবে। আমরা একটা ভালো পরিবেশ আমরা করতে পারবো, ভালো একটা মিটিং করে আমাদের অবস্থাটা আরও জানান দিতে পারবো। যে কোনো কর্মসূচি আমরা সুন্দরভাবে পালন করতে পারবো, তাহলে সকলের কাছে হাইলাইট হবে। এবং আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং আমাদের চেষ্টার মাধ্যমে আমরা আশা করি অচিরেই যে আমাদের ভাগ্য উন্নয়ন হবে ইনশাল্লাহ, যদি আমরা সকলে সক্রিয় হই। তবে আমরা এতটুকু বলতে পারি জেলা কমিটির কাছে যে আমরা আপনাদের ডাকে আমরা আসবো এবং আপনাদের যে কোনো কর্মসূচি আপনারা দেন, ইনশাল্লাহ আমরা পালন করার চেষ্টা করব। সকলে যেন সার্বিকভাবে সহযোগিতা করতে পারি এবং আমাদের মূল টার্গেট যেন পূরণ হয়, সেই আশাবাদী ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে সবচেয়ে ভালো এবং উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত অতিথি ভাইয়েরা, আমি আপনাদের স্বাগতম জানাই। দুঃখের ভিতর দিয়ে একটা স্বাগতম জানাই। বলার অনেক কিছুই ছিল, সময় সংকীর্ণ, পেটে খিদা, যা বলতে অসুবিধা হয়েছে। আমরা আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করছে, আদমকে সৃষ্টি করে যাতে বেহেশতে দিয়ে দিলেন, আবার শয়তান আবার আদমের পিছনে লাগাইয়া দিলেন, তার বেহেশত থেকে কিভাবে পাই। এক পর্যায়ে কিন্তু আদম শয়তানের পুরুষনায় বইয়া গত ছায়ামায় দিয়ে গেছে। আমরা যে আমাদের যে বিরোধী দল একটা আছে, তারা কিন্তু সবসময় বিরোধী থাকবে। এই বিরোধিতা থাকবে, সৃষ্টির দিকে আরম্ভ করে এই পর্যন্ত বিরোধিতা থাকবে এবং বিরোধিতার ভিতর দিয়ে আমাদেরকে আগায় দিতে হবে। আমি আর একটা কথা বলে নিই, সে কত বড় বোকা। 3 জন লোক রাস্তার পাশে আপনার বসে আড্ডা মারতেছে, অনেক মৌলবী সাজাইতেছে, হেন থেকে ওই পেতেছে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? এরা হাসছে ঢুকি হয়ে গেছে। কতটুকু গেছে হলো 3 জনের মধ্যে লাগিয়ে হচ্ছে একটা গন্ডগোল হইতেছে। এই কুকুর দেখেছে, সেনামানি তামানি দিচ্ছে, আমি তো সম্মানি সব করে কিন্তু একটা ভাঙে আমারই দেখে দিছে, আর একটা কোনো আমারও দেখে দিছে। 3 জনের মধ্যে হইতেছে 10টা দোষ, অনেক ঠেক হইতেছে। আরে এই হুজুর তো দেখা তখন আর দৌড়ে যায় দিন যায়, আমরা মারামারি হলে কি কামাইব? আমাকে জিজ্ঞাসা করি কারে সেনামানি ওরে আর কয়ে হুজুর দাঁড়াই, হুজুর আরো বেশি আগে অবস্থা তো তাহলে খারাপ। এক পর্যায়ে তাদের বুঝতে পারে আমি কারে সেনামানি দিছি, নিজের মাথা গেছি, চিন্তা হয়ে গেছে আমি সেনামানি দিছি যে এখানে বড় বেট কর, এরই আমি সেনামানি। তাহলে আমি বড় বেট কর, আমি বড় বেট কর, আমি হিরে 3 লাগিয়েছি। তখন মোদি সাহেব কইতে থাকে, তোমরা ঘুষাঘুষি হলে আমি কেমনে বিচার করবো? আচ্ছা ঠিক আছে, আমি বিচার করবো। তুমি কৌশল, তুমি তো বড় বেট করবে, কেমনে বিচার? শুধু আমি মঙ্গলবারের জন্ম,
আমার বাসায় স্কুলে দিছি, আমি স্কুলে যাই না, মাইসের কাছে রান চুরি করি। মোটামুটি তো ভালো কথাটাই বলছি। দ্বিতীয়টা যেদিন গাইছে, এই তুমি দেবে না, তুমি বড়, তুমি কি হারা? হুজুর, আমার শনিবারের জন্ম। আমারে বাহে হারাইছে খুব সুন্দর একটা মেয়ে। একদিন খাইতাম, আমাদের ঘরে সিন্নি কর যে যাও 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 না, যে ঘরে তখন দিছে বাস না দিছে ঘরে, আমি বলছি না যাও তো, দেখছি মাসে কলা হাতার কাজ। তার ওয়াইফের কলা হাতার নাই, তার ওয়াইফের তুমি লও, স্বামীর কইতেছে তুমি লও, আর স্বামী কইতেছে তুমি লও, তারা দুইজনের মধ্যে লাগিয়ে স্বামী আর যাও খাইছে না। যাও যখন খাইছে না, মাত্র যখন হয়েছে তখন পেটের কি দেয় কেউ না, বউ তো খাইছে না। এর ভিতরে সুর আয় ঢুকিয়ে বউ এর যাওয়ার সাথে বিয়ে দিতেছি গে, কিন্তু জামাই দেখছি তখন কইতেছে আমার তো গাড়ি আছে, দেখে এইটাই আমার কি আমি আরো ভালো কইছ। তৃতীয় নম্বরটাও জিজ্ঞেস করতেছে, তৃতীয় নম্বরটা ওনারা যাওয়ার কইতে চালানি ভাই না। তখন তুমি তিন নম্বর আগে তুমি কি কর, হুজুর আমার ভাই আমার দুই দেবে হারাইছে। আমি কৃষিকাজ কাজ করি, কৃষিকাজ করে আসার দেখতে ফ্যাক্টরি তাহে লাগা আসল দুইজনে দুই আর বাচ্চা নিয়ে গেছি। একজন নিচে ছোটরা নিচে বাউ খাও আর বাবা আর বড় নিচে ডাইন আট আর ডাইন খাও। কয়েকদিন হঠাৎ করে আমার শ্বশুর মারা গেছে, আমি বড় বউ গেছি বাহের ভাই। তখন রাত্রে আসছে না, আর কলেজ যাইছি, আইসি ধরে আমার শুধু হয়ে আমার শুধু বাউ খাওয়া আর বাউ বাউ মার আর বাম পাই ঈদের তার ফ্যাক্টরি লাগছে। আমি অতিনের টাকার ধরতাম আমরা, তো রাত ঘুমাইছে, ওরা এক পর্যায়ে তার উপরে ট্যাঙ্ক লাগছে, ওরা ময়লা বসছে আমার শুধু কিনে। তখন গুলামের ট্যাঙ্ক উতাই নিয়ে আমার খাওয়াতে শেষা দিছি, এমন শেষা আমাদের বিরোধী বাইরা দিটা বিরোধিতা করতেছে, কিন্তু আমাদের ক্ষতি করতেছে না, টাইমটাও ন্যাংরা হইতেছে। বেতন বাড়া বাঁধলে তো আমরা যেমন তারাও তো পাইতো। ঠিক 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 না? ঠিক একটা জিনিস হচ্ছে এটা দুনিয়ার নিয়ম, এর ভিতর দিয়েও আমাদের আগায় নেই। আর আমাদের একটা দোষ আছে, একজনের কাজ আমরা যেভাবে সচ্ছাস্ত হই, তাহলে অবশ্যই আমাদের ডাক প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবে। প্রধানমন্ত্রীর কাছে যতক্ষণ আমাদেরকে শিক্ষা না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই পাবো না। আজকে শহীদারের বেতন কত জানেন? কথা ৯,৫০০ টাকা। আমরা কি শহীদার তো অদম না? শহীদারে বরঞ্চ মূল্যায়ন আছে, আমাদের কি মূল্যায়ন আছে? টাকা যার নাই তার মূল্যায়ন নাই। এক সময় ছিল বড় বড় জমিদার পরিবারের লোকেরা হাই স্কুল মাস্টারি করতো বিনা বেতনে, বিনা পোস্ট মাস্টারি করতো। তারা সেটা একটা স্ট্যাটাস, আমার স্ট্যাটাস আছে ভাই, উন্নয়ন নিলে জিহুতে করে তোর বাদ খাইতামই না। হ্যাঁ, তোমার ওই আমার জীবন শেষ আর পোস্ট মাস্টার দিলে। আমরা পাই ঠিক সেই দুর্দশা। এই দুর্দশা থেকে আমাদের মুক্তি পাইতে হইলে আমাদের ঐক্যবদ্ধ পাবে প্রত্যেকটি কাজে আমাদের তাকে আগায় দেখি এবং মনোবল আমাদের শক্ত রাখতে হবে। যেহেতু আমরা অন্যায় কিছু করি না, আমরা মানুষের সেবাই দিই। কারণ শুধু অন্যায় করার মতো কিছু ক্ষমতা আমাদের মানে সুযোগ থাকতো, হয়তো আমরা করতেও পারতাম। আমরা তো বুঝতাই না, উঠি ফাইনাল হয়ে রাখেও অফিস নাই তো উঠি নাই, উঠের ব্যাপারে দিকে লেখো কি করে গো চাকরি করে বেতনের কথা না দিকে উঠি কত করে আমার তো উঠিও নাই। আচ্ছা, আমরা যেহেতু শহীদারের নিচে আর কোনো চাকরি নাই, আমরা আমাদের কর্মক্ষেত্রে যেহেতু আমরা কিন্তু আমাদের আন্দোলন ছাড়া আমরা কেউ যাকে পৃথিবী সৃষ্টি হওয়ার পর কেউ আমি কিছু হয় নাই, সংগ্রাম করতেই হয়, সংগ্রাম ছাড়া কিছু আদায় হয় না। এই যে
আমি ঢুকছিলাম 750 টাকা বেতনে 2008-এ ইডিএ। তখন যে 750 টাকা দিয়ে এরপরে যে ওই 900 2200 কিসের বিনিময় হয়েছে আন্দোলন ওনারা আন্দোলন করছে, আমরা কিছু সহযোগিতা এর পরিপ্রেক্ষিতে 4000 হয়েছে। আমাদের আন্দোলন যত বেগবান হবে আমাদের বাঁচা তত বাড়বে। ঠিক আর একটা কথা আপনাদেরকে আমি বলবো যে একজন ইডিএ আর একজন ইডিএর সাথে আমরা এরকম ভাই ভাই। একজন ইডিএ বিহত হলে আমার আরেকটা ইডিএ উচিত তাকে সহানুভূতি থাকে। আমি শুধু ভুল বলে দেখি আমাকে বলবেন যে ঠিক আছে কাজে আমরা সবাই ভাই ভাই, আমরা যাতে আন্দোলন ঐক্যবদ্ধভাবে করতে পারি। যখনই যারা কমিটি আমাদেরকে ডাক দিবে বা বিভিন্ন প্রোগ্রাম দেবে আমরা যেন চাপাইয়া করি, সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে। আর আমাদের আরও একটা দোষ আছে, এই যে একটা কথা দিয়ে আছে তো ওনারাই কমিটিটা চালাই কিভাবে, ওনারাও তো একটা খরচ আছে। একটা মিটিং করলে ওনারও একটা খরচ আছে না, বা একটা দৌড়াদৌড়ি করে ওনাদের একটা খরচ আছে না। তেল সারা গাড়ি চলে, আমরা তেল দিতে না চলতো, গাড়ি চালাইতে হয়। সবটা এইরকমই। দেখ আমি অনেক মানে ব্যবসায় কথা বলতে বলছি আমার শুধু ভাই হোক হিসাবে ইডিএ হিসাবে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এই বলি আমি আপনাদের কাছ থেকে দিলাম। আসসালামু আলাইকুম। শেষ প্রান্তেই চলে আসছি। নান্দাইলের এই সর্বপ্রকারে নান্দাইলবাসী আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেয়। তারা সমস্ত প্রোগ্রামেই সর্বোচ্চ সদস্য তারা উপস্থিত থাকেন। এই জন্য তাদেরকে আমার জেলা কমিটির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। এই সুবাদে মাঝবাগের মোহাম্মদ বস্তুমানি স্যারকে ওরা কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 29/8/2021 কেন্দ্রীয় কমিটির সভার নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশ আজকের যে সভার আয়োজন করা হয়েছে, এই ধারাবাহিকতায় আমাদের কিশোরগঞ্জ শাখায় আজকের যে মিটিং, জরুরি মিটিং, অধ্যকার মিটিংয়ে আমার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আমার স্নেহাশিস ছোটো ভাই সাধারণ সম্পাদক মহোদয়, আমাদের কিশোরগঞ্জের জেলার অধীনে আমাদের সমবয়সী ইডি বাংলাদেশ শিক্ষানীতি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে আজকে আমাদের জমায়েত হওয়ার প্রত্যেকে চিঠি পেয়েছি। চিঠিতে ধারাবাহিক কতগুলি আলোচ্যসূচি আছে। আলোচ্যসূচির মধ্যেই এটা অনুমোদিত বিগত দিনের সাবেক মন্ত্রী মাননীয় তারানা হালিমের কথা আমি স্মরণ করছি। ওনাদের প্রতি আপনাদের সকলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। পাশাপাশি বিগত দিনে আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সাহেব আমাদের জন্য যা করেছেন আমরা এটা অস্বীকার করতে পারবো না। ওনার মন্ত্রিত্বের প্রাককালে উনি আমাদের জন্য যা করেছেন আমরা ওনার জন্য কৃতজ্ঞ। পাশাপাশি আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো যে সাংগঠনিক প্রথমেই আলোচ্যসূচি আসছে, সাংগঠনিকভাবে আমাদের কেন্দ্রীয় কমিটির যে জোরদার সংগঠন দাবি দাবার আদায়ের লক্ষ্যে, এই প্রসঙ্গে আমি আপনাদের কাছে দুটি কথা বলতে চাই। এই যে আমাদের সংগঠন বেগবান বা জোরদার করার লক্ষ্যে আমরা আমাদের জেলা কমিটির কিশোরগঞ্জবাসীর জেলা কমিটির
থেকে আমি অনুরোধ করব, তাদের কাছে আমি অনুরোধ করব, আমি 2018 সালে প্রশাসনিক বিভাগ কদমতলিতে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে আমি ওনাদের কাছে প্রস্তাব রেখেছিলাম যে আপনারা প্রতি সাব অফিসে একটি করে কমিটি গঠন করবেন। এই কমিটিতে আপনারা 5 জন 7 জন বা 11 জন লোক দিয়ে একটা কমিটি প্রস্তুত করবেন। তাদের মধ্যে 2-3 জনকে তাই দায়িত্ব দিবেন। তারাই আপনাদের সকলকেই উপস্থিত করার জন্য তারা এই দায়িত্ব নেবে। চেষ্টা করি আমি আমার সাবের প্রত্যেকটি লোককে 3 বার করে ফোন করি। প্রত্যেকটি আমার মনে হয় যে একজন লোক অসুস্থ, উনি মাত্র একজনেই দিয়ে, আর বাকি সব সরকারি লোক, উনি বা যা সকলেই সম্ভবত আসছেন। আমরা যদি আশা করি আপনারা যদি এইভাবে সাংগঠনিকভাবে যদি আপনারা প্রত্যেক সাব অফিসে একটা করে কমিটি গঠন করেন, তাহলে আপনাদের সাগরের পানি একা একা মহিলা করা যায় না। যেমনই আপনারা এত বড় দায়িত্ব না নিয়ে প্রত্যেক যে থানায় এটা তাদেরকে বার করে দিবেন, এটা আমার অনুরোধ। পাশাপাশি আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখবো। অনেক কথাই ছিল, কিন্তু ধৈর্য এখন বাধা মানছে না। সকলেই আমরা অনেক দূর থেকে আসছি। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে কথাটাই কর্ণগোচর করবেন যে আমরা ইডিএ কর্মচারী অত্যন্ত অবহেলিত। অর্থাৎ আমরা যদিও সম্মানী মানুষ, তথাপি আমরা অবহেলিত। কারণ আমাদের ভাই যে কথাটা বলছেন যে আমাদের স্ত্রী পর্যন্ত জানে না আমরা কত টাকা পাই, অপ্রিয় হইলেও সত্য ভাই, ওনার জিজ্ঞাসা করেন। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, আমরা সকলেই ভাই ভাই। আমরা ঘর থেকে যখন কাপড় চোপড় করে বাইর হই, তখন আর সারাদিন আর কোনো কাজে যোগদান করা যায়। তাই আমাদের বেতন ভাতা বর্ধিতকরণের লক্ষ্যে যা যা করার দরকার আমাদেরকে কর্ণগোচর করবেন, আমরা তাই দিতে প্রস্তুত থাকবো। এমনকি সারা বাংলাদেশ যেন একটা যোদ্ধার বেগবানভাবে আন্দোলনের সৃষ্টি হয়, আমাদের প্রধানমন্ত্রী মহোদয় যেন আমাদের প্রতি পুলিশ দেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। আন্দোলনের মধ্যে সব কিছু আদায় করতে হবে, আমরা করতে বাধ্য। আমাদের কেন্দ্রীয় কমিটি হচ্ছে আন্দোলনের একটা ডাক দিচ্ছে, একটা নির্দিষ্ট সময় যে সরকারকে, এই সময় আমাদের সরকার যাবে না মানে, তো আমাদের কেন্দ্রীয় কমিটি আবার আন্দোলনের ডাক দিবে। এই অপেক্ষাকে আমরা রইলাম। এই মুহূর্তে কিনা আমার কবির হোসেন কোটিয়ার দিকে ভাই আসছেন, ওনা আমাদের আজকে এই অনুষ্ঠান মিডিয়াতে দেওয়ার জন্য ওনা এই সমস্ত কাজকাম শেষ করতে ওনা কিছু কথা বলতে আমরা নির্ভর সভাপতিকে সহপরিপক্ষ দেওয়ার জন্য কিশোরগঞ্জ বাংলাদেশ পুরস্কার কৃতি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় সংস্থা কার্যালয়ের উদ্যোগে আমরা সবাই একত্রিত হয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমার বলার অনেক কিছুই আছে, কিন্তু আমরা আসছি এখানে আন্দোলন করতে। আন্দোলন যাতে দূর হয় সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। আমাদের সেক্টরি সভাপতি সাহেব যেভাবে বলে আমরা এইভাবে কাজ করবো, আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। এই জন্য পরে আমার প্রথম শুরু হয়ে গেছে সভাপতি বক্তব্য বলতে আর কোনো কিছু নাই। আমরা ঠিক উদ্দেশ্যে এখানে সমাগত হয়েছি। কিছু কিছু ব্যক্ত আমরাও করেছি, আপনারাও করেছেন, বুঝতে পারছেন। এখন আমরা আমাদের ওই যে সাংগঠনিক কার্যক্রম উদ্ধার করার জন্যই আজকের এই সভা শুধু আমার কিশোরগঞ্জে না, বাংলাদেশের অন্যান্য জেলার তো একই সময় একইভাবে সংগঠিত হইতেছে। আমরা খবর দিচ্ছি, তারাও করতেছে। আমাদের একটা আন্দোলনের কমিটি আছে, আমরা সরকারকে আলটিমেটাম দিয়েছি। আগামী ধন্যবাদ জানাই এবং বলতে চাই
আমাদের আমাদের একই লক্ষ্য করে চলবে না। আমরা কিন্তু গ্রামের আমি রাখলাম এবং আগামী দিনের কর্মসূচি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত থাকবো। আরেকটা কথা এখানে আছে, গত বুধবার দিন কিন্তু মধ্যে হচ্ছে আলাপ করছিলাম, স্যার আমাদেরকে নিয়ে আমাদের কমিটির সম্বন্ধে একটা মিটিং করতে চাই, আপনি কি বলেন? হ্যাঁ, আমরা যদি পারেন করেন, আমি আপনি সময় দিব। যদি এরকম একটা সময় পাই উনি দেন, দিলে পরে কিন্তু আমরা যদি দলীয় কর্মকর্তা, উনি সরকারি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ওনাকে নিয়ে যখন মিটিং করতে পারি, এই জন্য তারিখ পাই, আমি যদি দাওয়াত পান সকলেই কিন্তু আসতে হবে, সকলেই আসতে হবে। এই এই আসামি ব্যক্ত করে সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আগামী দিনের কামিয়াবি অগ্রসর যায় এই আশা সবাই পাইছেন না? সবাই পাইছেন তো না? ক্ষমা করবেন সকলের কাছে। হালা আমি আমার বক্তব্য শেষ করলাম এবং আজকের দিনের সভা আর আসসালামু আলাইকুম। তাহলে